গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। কেপিএসআই মেন স্পেশাল যারা প্রিপারেশন করছো কেপিএসআই মেনের জন্য, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেই সাথে যারা ডাব্লিউপিএসআই এর আপকামিং পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ জিকে পার্ট নিয়ে আলোচনা করছি। একটা জিনিস আগেও বলেছি তোমাদের, যে জিকেটা এখন এমনই মেনের ক্ষেত্রে আসছে, অর্থাৎ ফ্রিলিতে যেমন পড়েছো ফ্রিলির পড়াও তোমাকে হেল্প করবে। অর্থাৎ যেটাই এমসিকিউ থাকছে ফ্রিলির ক্ষেত্রে মেনে, সেটাই তোমাকে এক লাইনে লিখতে হচ্ছে। তবে বলা যাচ্ছে না, হয়তো শর্ট আকারে টিকা আকারেও দিতে পারে, সব রকমই সেই জন্য প্রিপারেশন করাচ্ছি। তবে একদম ফুল 10 মার্কস বা 5 মার্কস আসার সম্ভাবনা খুব কম, এরকমই থাকতে পারে। তো কেমন থাকতে পারে সেরকম টাইপ আজকে হিস্ট্রি নিয়ে দেখাচ্ছি। তো যারা অনলাইন বা অফলাইন যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন হতে চাইছে, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। যারা অফলাইনে আসতে চাও, বহরমপুর মুর্শিদাবাদ পরীক্ষা প্রস্তুতের অ্যাড্রেস, সেখানে অফলাইনে চাইলে অফলাইনে অ্যাড্রেস ভর্তি হতে পারো। তো দেখে নাও যে প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, মেলাও অর্থাৎ ম্যাচ করাতে হবে। প্রথমে কি দেওয়া আছে, সমুদ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী, দ্বিতীয় পুলকেশী, রুদ্রদমন, কলিঙ্গরাজ, প্রথম সাতকর্ণী, অশোক, ভোজ, প্রথম রাজরাজ, অর্থাৎ রাজাদের নাম দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে এখানে, যে জুনাগড় শিলালিপি, নাসিক প্রশস্তি, হস্তি গুম্ফা লিপি, এলাহাবাদ প্রশস্তি, আইহোল শিলালিপি, গোয়ালিয়র লিপি, নানাঘাট এবং ব্রাহ্মী। অর্থাৎ বিভিন্ন শিলালিপি বা প্রশস্তি যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে, সেইগুলো কোন রাজার সঙ্গে ম্যাচ হবে সেটা এখানে ম্যাচ করাতে বলেছে। দু রকমের কোশ্চেন এখানে হতে পারে। এক হচ্ছে কোন রাজার কাহিনী জানা যায় কোন শিলালিপি থেকে, বা কোন শিলালিপির সঙ্গে কোন রাজা জড়িত। আবার একটা হতে পারে যে কে রচনা করেন, রচয়িতা। এই দুটো কিন্তু আলাদা আলাদা হয় বা হতে পারে। দেখো আমি লিখে নিয়েছি যে সমুদ্রগুপ্ত সমস্ত রাজাগুলোর নাম লিখে দিয়েছি। এবার আমি ডান দিকে কি করব, কোন লিপিটা হবে সেটা আমরা লিখব। তো প্রথমেই যেটা রাজা দেওয়া আছে সমুদ্রগুপ্ত। তো কি হচ্ছে, সমুদ্রগুপ্ত তোমার এলাহাবাদ প্রশস্তি, তাই তো? সমুদ্রগুপ্তের সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি। এবং এলাহাবাদ প্রশস্তি যেটা রচনা করেন সেটা কি হচ্ছে, হরিসেন। এলাহাবাদ প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানা যায়, কিন্তু রচনা করেছিলেন তার সভাকবি হরিসেন। নেক্সট হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীর কথা নাসিক প্রশস্তি থেকে জানা যায়। নাসিক প্রশস্তি থেকে জানা যায়, যেটা রচনা করেছিলেন তার মা গৌতমী বালাশ্রী। গৌতমী বালাশ্রী। তারপরে দেখো দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায় আইহোল শিলালিপি থেকে। আইহোল শিলালিপি থেকে, যেটা আইহোল শিলালিপি রচনা করেছিলেন রবি কীর্তি। রবি কীর্তি। তারপর দেখো যে রুদ্রদামন। রুদ্রদামন কি জুনাগড় শিলালিপি থেকে রুদ্রদামনের কথা জানা যায়। নেক্সট হচ্ছে কলিঙ্গরাজ বা কলিঙ্গরাজ খারবেল বলি হস্তি গুম্ফা লিপি। কলিঙ্গরাজ খারবেল হস্তি গুম্ফা লিপি থেকে তার কথা জানা যায়। প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী নানাঘাট শিলালিপি। নানাঘাট শিলালিপি, যেটা রচনা করেছিলেন তার স্ত্রী নয়নিকা। দেখো এই দুটোর মধ্যে অনেক সময় গুলিয়ে যায়, অর্থাৎ গৌতমীপুত্র সাতকর্ণী এবং প্রথম সাতকর্ণী একই নয়, আলাদা আলাদা দুজন ব্যক্তি। তো গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি থেকে জানা যায়, যেটা গৌতমী বালাশ্রী রচনা করেছিলেন। প্রথম সাতকর্ণীর কথা নানাঘাট শিলালিপি থেকে জানা যায়, যেটা নয়নিকা রচনা। অশোকের সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে ব্রাহ্মী, খারষ্ঠী, তারপরে হচ্ছে অ্যারামাইক। এই সমস্ত শিলালিপি তিনি প্রচলন করেছিলেন। ব্রাহ্মী, খারষ্ঠী, অ্যারামাইক। ভোজ। ভোজ কি হচ্ছে, গোয়ালিয়র। গোয়ালিয়র। একটা রাজার নাম বেশি দেওয়া আছে, প্রথম রাজরাজ। প্রথম রাজরাজ থেকে কোনো শিলালিপি এই মুহূর্তে মনেও পড়ছে না, বা এখানে অপশনে নেই, কারণ জুনাগড়, নাসিক, হস্তিগুম্ফা, এলাহাবাদ, আইহোল, গোয়ালিয়র, নানাঘাট, ব্রাহ্মী সব শেষও হয়ে গেল। যদি থাকেও তোমরা দেখেও নিতে পারো। তো দেখেন যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? তো হচ্ছে কি দ্বাদশ সঙ্গ, তাই তো? তো এই সমস্ত প্রশ্ন যদি এরকম দেওয়া থাকে মেনের ক্ষেত্রে, তাহলে পূর্ণ বাক্যে লেখাই উচিত যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ। দ্বাদশ অঙ্গ। বানানটাও কিন্তু খুব ম্যাটার করবে ডেসক্রিপটিভের ক্ষেত্রে, কারণ বানান ভুল হলেও নাম্বার কেটে নেওয়া হতে পারে। ঠিক আছে, এটাও সেই জন্য মনে রাখবে। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্বাদশ অঙ্গ, যেটা প্রাকৃত ভাষায়, যদি এটা লিখতে হবে না, যতটুকু তোমাকে কোশ্চেন করবে ততটুকুই লিখবে। হয়তো এই কোশ্চেনটার আনসার লেখার জন্য 2 মার্কস দেওয়া আছে। 2 মার্কস দেওয়া আছে মানে যে তোমাকে জৈনদের সম্পর্কে বা ধর্মগ্রন্থ সম্পর্কে আরো কিছু লিখতে হবে তা নয়।
ওই লেখার জন্যই তোমাকে 2 মার্কস দেওয়া হবে। কিন্তু তাও এখানে বলে রাখছি যে দ্বাদশ অঙ্গ যেটা, সেটা হচ্ছে প্রাকৃত ভাষায় রচনা করা হয়েছিল, প্রাকৃত ভাষায় রচনা করা হয়েছিল। বৌদ্ধদের ধর্মগ্রন্থ যেমন ত্রিপিটক পালি ভাষায় রচিত, সেরকম জৈনদের ধর্মগ্রন্থ দ্বাদশ অঙ্গ প্রাকৃত ভাষায় রচনা করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয়? বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে কি বলা হয়? তো হচ্ছে মহাপরিনির্বাণ। একইভাবেই বুদ্ধদেবের দেহত্যাগের ঘটনাকে বৌদ্ধ ধর্মে বলা হয় মহাপরিনির্বাণ। মানে পূর্ণ বাক্যে উত্তরে লিখবে মহাপরিনির্বাণ। আমি শুধু এখন তোমাদের উত্তরটা লিখে দেখাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর যেটা যেমন করে দেখালাম যে জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম, এইরকম পূর্ণ বাক্যেই লিখবে। পরের কোশ্চেন দেখো যে দেবী চন্দ্রগুপ্ত নাটকটির কে রচনা করেন? দেবী চন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতা কে? তো এটা হচ্ছে বিশাখ দত্ত। দেবী চন্দ্রগুপ্ত বা দেবী চন্দ্রগুপ্তম নাটকের রচয়িতা বিশাখ দত্ত। রচয়িতা বিশাখ দত্ত। আরো জানো যে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, ওটা যেহেতু কমন সেই জন্য দিইনি, সেই জন্য আনকমনটাই দিলাম। যদিও যারা প্রিপারেশন করছো সবাই এগুলো জানো। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? কার আমলে এই বিদ্রোহ ঘটে? তো কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন কে? দিব্য বা দিব্যক। দিব্য বা হচ্ছে দিব্যক। কার আমলে এই বিদ্রোহ ঘটেছিল? দ্বিতীয় মহিপালের আমলে। পাল যুগে দ্বিতীয় মহিপালের আমলে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। সে একইভাবে পূর্ণাঙ্গ বাক্যেই লিখবে যে কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিব্যক। দ্বিতীয় মহিপালের আমলে এই বিদ্রোহ ঘটে। 6 নম্বর প্রশ্ন দেখো যে ত্রিমুখী শক্তির সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? বা হয়তো তোমাকে টিকা আকারে যদিও দেয় যে ত্রিমুখী শক্তির সংগ্রাম 2.5 নম্বর বা 2 নম্বর দিল, তাহলে সেই ক্ষেত্রে মেন জিনিসটা কি হবে যে কনজ। মেন জিনিস ছিল কনজকে দখলকে কেন্দ্র করে, মানে কনজকে অধিকারকে কেন্দ্র করে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশ, 3টে রাজবংশ এখানে জড়িত ছিল। তাই তো 3টে রাজবংশ এখানে জড়িত ছিল। তাহলে শর্ট আকারে যদি আমরা লিখি তাহলে এরকম লিখতে পারবো যে কনজ দখলকে কেন্দ্র করে, কনজ দখলকে কেন্দ্র করে, কনজ দখলকে কেন্দ্র করে পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট, পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে প্রায় 200 বছর সংগ্রাম চলেছিল। প্রায় 200 বছর সংগ্রাম চলেছিল। এই সংগ্রাম ত্রিমুখী শক্তি। যদি তোমাকে দেয় যে ত্রিমুখী শক্তির সংগ্রাম কি, এরকম যদি ডেফিনিশন আকারে দেয় তাহলে যে এই সংগ্রাম ত্রিমুখী শক্তির সংগ্রাম নামে পরিচিত। আর যদি কোন কোন কাদের মধ্যে হয়েছিল, শুধু জাস্ট উত্তরটা লিখে দিলেই হবে যে ত্রিমুখী শক্তির সংগ্রাম হয়েছিল পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে। ইলতুৎমিশের সময়ে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করে? ইলতুৎমিশের সময় কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করে? সেটা হচ্ছে চেঙ্গিস খান। তাই তো, চেঙ্গিস খান ইলতুৎমিশের সময়ে ভারত আক্রমণ করে। এবং ইলতুৎমিশ, জানো যে ইলতুৎমিশকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পরের কোশ্চেন দেখো যে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক কে? দাগ ও হুলিয়া প্রথা কি? দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক কি হবে? আলাউদ্দিন খলজি। তাই তো, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক, দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তক আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি। এবার তোমাকে যদি 1-2 লাইন লিখতে হয় যে দাগ ও হুলিয়া প্রথাটা কি, তাহলে দাগ কথাটা কি ছিল? দাগ ছিল ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ। তাই তো, তাহলে দাগ মানে ছিল যে ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ। অর্থাৎ কোন ঘোড়াটা কার বা কোন ঘোড়াটা কেমন বেশি শক্তিশালী বা ছুটতে পারে সেরকম ভাবে হয়তো কিছু একটা মার্ক করা হতো। তো হচ্ছে ঘোড়ার পিঠে চিহ্নিতকরণ, এটা ছিল দাগ প্রথা। আর হুলিয়া যেটা, হুলিয়া মানে হচ্ছে সেনাবাহিনীদের বিবরণ, অর্থাৎ সৈন্যদের
মুখের বিবরণ, সৈন্যদের মুখের বিবরণ, অর্থাৎ কোন সৈন্যটা কি সেইভাবে মনে রাখা হতো, অর্থাৎ একটা আইডেন্টিফিকেশন, সেটা ছিল হুলিয়া প্রথা। তারপরে নেক্সট 9 নম্বর প্রশ্ন, আমির ই কোহি নামে কৃষি বিভাগ কে সৃষ্টি করেন? আমির ই কোহি নামে কৃষি বিভাগ কে সৃষ্টি করেন? সেটা হচ্ছে সুলতানি যুগে হয়েছিল মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক করেন আমির ই কোহি নামে এক ধরনের কৃষি বিভাগ। টোডরমল কে ছিলেন? তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? টোডরমল কে ছিলেন এবং কি জন্য তিনি বিখ্যাত ছিলেন? তো টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, তাই তো। টোডরমল ছিলেন আকবরের রাজস্ব মন্ত্রী, আকবরের রাজস্ব মন্ত্রী। তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? ওটাই যে মানে রাজস্ব যে ব্যবস্থাটাকে তিনি আমূল পরিবর্তন করেছিলেন, ঠিক আছে। তো রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্যই তিনি বিখ্যাত ছিলেন। জাপ্তি প্রথা যেটাকে বলা হয়, যে রাজস্ব ব্যবস্থার আমূল সংস্কারের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তাহলে তোমাদেরকে টাইপ দেখিয়ে দিলাম, কেমন কি প্রশ্ন হতে পারে সেরকম দেখিয়ে দিলাম। বাকি কোশ্চেন গুলো বলে দিচ্ছি, তোমরা নিজেরাই ভাবে রেডি করে নিও। যেমন হচ্ছে কাবুলিয়াত ও পাট্টা প্রথা, কাবুলিয়াত ও পাট্টা প্রথা কি, তারপরে যে দোহা কি, আদিনা মসজিদ কে কোথায় নির্মাণ করেন, কবি কঙ্কন কার আমলের খ্যাতনামা কবি ছিলেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করেন, সফরনামা কাব্যের রচয়িতাকে, মনসামঙ্গল কাব্যের রচয়িতাকে, চৈতন্য চরিতামৃত, তারপরে হচ্ছে চৈতন্য ভাগবত এই গ্রন্থগুলির কে লেখক। যেমন এই কোশ্চেন গুলো এর আগে একবার এসেছিল, ঠিক আছে, কেপিএসআই দিয়েছিল এরকম ধরনের প্রশ্ন, তো আসতেই পারে, বা ডব্লিউপিএসআই আসছে, তো এইগুলো একটু ভালো করে দেখে নিও। তা আমি এখানে দুটো বলে দিচ্ছি একবার। চৈতন্য চরিতামৃত যেটা, সেটা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, কারণ এটা নিয়ে অনেক বইয়ে ভুল থাকতে পারে বা হচ্ছে ভুলিয়েও যেতে পারে। তো হচ্ছে চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা, কৃষ্ণদাস কবিরাজের লেখা হচ্ছে চৈতন্য চরিতামৃত। আর চৈতন্য ভাগবত যেটা, সেটা হচ্ছে বৃন্দাবন দাস, চৈতন্য ভাগবত হচ্ছে বৃন্দাবন দাসের লেখা। নেক্সট কোশ্চেন, মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লিখুন এবং সিপাহী বিদ্রোহ কি মহাবিদ্রোহ বলা যায়? যদি এরকম ধরনের প্রশ্ন আসে, হয়তো 5 নম্বরের বললো যে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লিখুন, 3 নম্বর থাকলো 3টি কারণের জন্য, আর সিপাহী বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায়, তার জন্য 2 নম্বর দিল। কিভাবে লিখতে হবে? তো এটাই যে ছোট ছোট করে পয়েন্ট দিতে পারো, বা এক লাইন করে 1 2 3 দিয়েও দিতে পারো, যে 1857 সালে সংঘটিত হওয়া সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পিছনে 3টি কারণ হলো। 1 নম্বর দেবে এটাই যে পলাশী যুদ্ধর পর থেকে প্রায় 100 বছর ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে ধনসম্পদ লুট করা হয়, এটা ছিল একটা অর্থনৈতিক কারণ। আর 2য় নম্বর কারণ যেটা রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণটা কি ছিল, যে পলাশী যুদ্ধের পর থেকে বিভিন্ন রকম, যেমন দ্বৈত শাসন ব্যবস্থা, তারপরে তোমার অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলাপ মিত্রতা নীতি, এর সাহায্যে, ঠিক আছে, বিভিন্ন রাজ্যকে তাদের দখলে করে নেয়, এটা একটা কারণ গেল। 3 নম্বর হচ্ছে সামরিক কারণ, যে সামরিক কারণটা কি ছিল, যে বিভিন্ন ভারতীয় সেনা যারা ছিল, তাদের ইংরেজদের সৈন্যদের তুলনায় কি ছিল, তাদের বেতন কম ছিল, পদোন্নতি কম ছিল, তাদের সুযোগ সুবিধা কম ছিল, এরকম ধরনের, অর্থাৎ বৈষম্যমূলক আচরণ। এই 3টে ছিল মেন কারণ। এটাই ছোট ছোট করে তোমাকে লিখতে হবে 1-2 লাইন করে। আর সিপাহী বিদ্রোহ কি মহাবিদ্রোহ বলা যায়? যে সিপাহী বিদ্রোহ ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম একটা সশস্ত্র আন্দোলন। সিপাহী বিদ্রোহ ছিল ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন। এখানে সমস্ত শ্রেণীর মানুষ অংশগ্রহণ না করলেও একটা বৃহত্তর অংশকে যুক্ত করা গেছিল, বা ইংরেজদের বিরুদ্ধে একত্রিত করা গিয়েছিল। তাই পুরোপুরিভাবে এটাকে মহাবিদ্রোহ না বলা হলেও ইংরেজদের বিরুদ্ধে প্রথম একটা জাতীয় আন্দোলন বলা যেতে পারে। এইভাবে শেষ করতে হবে। তো যাই হোক, এই যে সমস্ত উত্তর দেখালাম, এই সমস্ত উত্তর ক্লাস ইউটিউবে সবকিছু দেওয়া সম্ভব নয়, সেটা আগেও তোমাদেরকে বলেছি। যারা ডব্লিউপিএসআই আছো বা কেপিএসআই মেন স্পেশাল আছো, মানে কেপিএসআই মেন স্পেশালের জন্য যারা অ্যাডমিশন নিতে চাও, 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। আগেও একটা জিনিস বলেছি, যে যারা দ্বিধাদ্বন্দ্বে আছো যে পাস হবে কি হবে না, তাদের ক্ষেত্রে একটাই জিনিস, মেনের কোর্স পুরো রাখলে পরেও বিফলে যাবে না।
কারণ জিকে, ম্যাথ, রিজনিং বা এই সমস্ত সব পরীক্ষার ক্ষেত্রে কম বেশি একই রকমেরই পড়া হলে কি সেটা তোমার জলে কি যাবে? সেটা কখনোই হবে না, WPSI এও কাজে লাগবে। কিন্তু একটাই ব্যাপার এটাই যে রেজাল্ট পাবলিশ হয়ে গেলে, মাঠ হয়ে গেলে কিন্তু আর সময় পাবে না, তখন কিন্তু আর আফসোস করার কিছু থাকবে না। তো যাই হোক, ডিপেন্ড করছে তোমাদের উপরে। KPSI মেন স্পেশাল ব্যাচটাতে যারা জয়েন হতে চাইছো জয়েন হতে পারো, বা আপকামিং WPSI এর জন্য যারা প্রিপারেশন করতে চাও তোমরা 7797427477 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।